3.3 হরর এফএম, আপনার আমার সবার ভৌতিক আড্ডাখানা। বাস্তবের যে ঘটনার কোনো সুস্থ স্বাভাবিক মূল্যায়ন করা যায় না, তেমনই কিছু অতিপ্রাকৃত মুহূর্তই আমাদের আড্ডাখানার গল্প বা বিষয়। নমস্কার, 3.3 হরর এফএম থেকে বলছি আমি সুপর্ণা, আর আজ আপনারা শুনছেন। রাজু সবেমাত্র তার বাবার বিছানার পাশে বসে এক কাপ কফি শেষ করে ফেলেছে। হাসপাতালের কোলাহল থেমে গেছে, আর রাতের নিস্তব্ধতা সব কিছু ঢেকে ফেলেছে। বাবা অসুস্থ ছিলেন, তাই রাজু রাতটুকু হাসপাতালে থাকতে চেয়েছিল। আসলে আজ বিকেলেই রাজুর বাবা ও প্রতিমবাবুকে ভর্তি করা হয় মোহনপুর হাসপাতালে। সিনিয়র ডক্টর আজকে আসেননি, উনি নাকি আগামীকাল ভোরবেলা আসবেন। তাই জুনিয়র ডাক্তার বলেছিলেন, আপনার রাতে থাকার প্রয়োজন নেই, তবে হ্যাঁ, কালকে ভোর 6টা নাগাদ আপনাকে একবার আসতে হবে। সিনিয়র ডক্টর আসবেন, ওনার সাথে কথা বলে আপনার বাবার কন্ডিশনটা ভালোভাবে জেনে নেবেন। না না ডাক্তারবাবু, আমি আজকে রাতে এখানেই থাকছি, কারণ আমি গিয়ে বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই আমাকে আবার এখানে আসার জন্য রওনা দিতে হবে। এত ঝামেলায় গিয়ে কাজ নেই, আমি এখানে থেকে যাচ্ছি বরং রাতে। ঠিক আছে, থাকুন তাহলে। আপনি যখন এখানে আছেন তাহলে কোনো প্রয়োজন পড়লে আমি না হয় নার্সকে বলে দিচ্ছি, আপনার সাথে কথা বলে নেবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর রাজু প্রতিমবাবুর কেবিনের সামনে বসল। এভাবে রাতও গভীর হচ্ছিল, হাসপাতাল পুরো খালি হয়ে গেছে, শুধুমাত্র নার্স আর কিছু জুনিয়র ডাক্তার। চারিদিকে এক অদ্ভুত নীরবতা। রাজুর একটু একটু ঘুম পাচ্ছিল, তাই সে এই ফাঁকে একবার চা খেয়ে নিল। তারপর তার মন কীরকম যেন একটা ভারাক্রান্ত লাগছিল, কেননা তার বাবার শরীর নিয়ে সে খুবই চিন্তায় ছিল। রাত 2টো বাজে। রাজু বসে বসে ক্লান্ত হয়ে যায়, তাই সে ঠিক করে হাসপাতালের ভিতরে একটু হাঁটাহাঁটি করবে। হাসপাতালের 2 তলায় রাজুর বাবা ছিলেন। 3 তলা 4 তলা ঘোরার পর যথারীতি রাজু 5 তলায় উঠতে গেল। ওঠার মুখে তাকে একজন ওয়ার্ড বয় বাধা দিয়ে বললেন, এ কি, আপনি উপরে কোথায় যাচ্ছেন? আসলে আমি আজকে রাতে এখানে থেকে গেছি, আমার বাবা এই হাসপাতালে ভর্তি আছে, তাই বসে বসে আর ভালো লাগছে না, তাই ঘুরে দেখছিলাম হাসপাতালটা। এখন একটু ওপরের দিকে যাচ্ছি ঘুরতে। না না, হাসপাতাল তো আর ঘোরার জায়গা না স্যার। আপনার বাবা যে কেবিনে আছেন আপনি সেখানে গিয়ে বসুন না, কিন্তু দয়া করে উপরে যাবেন না। কেন বলুন তো, কি সমস্যা ওপরে গেলে? আমার কোনো সমস্যাই নেই, আসলে উপরে মর্গ আছে তো। আর তাছাড়া এই হাসপাতালের 5 তলায় কেউ যায় না, ওখানে একটা ভয়ঙ্কর বৃষ্টি ঘটনা ঘটেছিল। তারপর থেকে রাতে অন্ততপক্ষে পাড়ায় কোনো সিকিউরিটি গার্ড পর্যন্ত থাকে না। তাই বলছি স্যার, দয়া করে উপরে যাবেন না, তাতে আপনারই লাইফ রিস্ক হতে পারে। অদ্ভুত বোকা বোকা কথা বলছেন মাইরি। উপরে গেলে কিসের জীবন ঝুঁকি হবে বলুন তো? আর কি ঘটনা ঘটেছিল যেটার জন্য আপনাদের এত ভয় যে রাত্রে কোনো সিকিউরিটি গার্ড পর্যন্ত থাকে না? আসলে প্রায় 5 বছর আগে এখানে একটা ঘটনা ঘটেছিল। প্রায় 60% বার্ন হওয়া একটা সুইসাইড কেস এসেছিল এখানে। মহিলা খুবই কষ্ট পাচ্ছিলেন, কিন্তু তাও তিনি বেঁচেছিলেন। আর ডাক্তাররাও ঠিক করেছিলেন যে ওনাকে বাঁচিয়ে দেওয়া যাবে, কিন্তু কিভাবে জানি না ওই মহিলার বেডে আবার আগুন লেগে যায়। আমরা হাসপাতালে সিসিটিভি খুঁজে দেখেছিলাম, কিন্তু কিভাবে আগুনটা লেগেছিল তার প্রমাণ পাওয়া যায়নি। ওই মহিলার প্রায় 99 ভাগ পুড়ে যাওয়ায় বডিটা ওই মর্গেই রাখা ছিল সারা রাত। তার পরের দিন তার বাড়ির লোক বডিটা নিয়ে গিয়ে দাহ করেন, কিন্তু তারপর থেকে ওই 5 তলার মর্গে রাতে কেউ যেতে পারে না। কেন যেতে পারে না সেটা আমি নিজেও জানি না। ওই 5 তলার মর্গ আর ওই হাসপাতালের লিফট দুটোই খুব ভয়ানক। অন্ততপক্ষে রাতে কেউ এটা ব্যবহার করে না। তাই আপনাকে অনুরোধ করছি, ওখানে গিয়ে অযথা নিজের বিপদ ডেকে আনবেন না। আর আমরাও চাই না আমাদের এই হাসপাতালকে ঘিরে কোনো ফালতু ঝামেলা হোক। তাই বলছি স্যার, যাবেন না। লিফটের ব্যাপারটা আমি কিছুটা শুনেছিলাম, কিন্তু যাই হোক, কোনোটাই আমি বিশ্বাস করি না। এরকম আবার হয় নাকি যে মারা গেছে সে মারা গেছে, তার জন্য কেউ ওপরে যাবে না? এটা কীরকম কথা? যাই হোক, আমি যাচ্ছি। দেখুন, আপনাকে তো বারবার বারণ করা হচ্ছে। আপনি এখানে যেই কাজে এসেছেন সেটা করুন। কাজ না থাকলে আপনার পেশেন্টের কেবিনের সামনে গিয়ে বসুন, বা তার সাথে স্পেশাল পারমিশন নিয়ে মিট করে আসুন, কিন্তু দয়া করে উপরে যাবেন না। এই বলে রাজুকে রীতিমতো ওখান থেকে সরিয়ে দিয়ে ওই ওয়ার্ড বয় চলে গেল। কিন্তু রাজু তো মনে মনে ঠিক করেই নিয়েছে যে আর যাই হোক না কেন
আজ সে ওপরে যাবেই। তাই ওয়ার্ড বয় চলে যাওয়ার পর সে একটা একটা করে সিঁড়ি বেয়ে 5 তলায় উঠে গেল, সবার চোখের আড়ালে। হাসপাতালের 5 তলায় পৌঁছে রাজু দেখল করিডোরগুলো অন্ধকার, আর সাথে করে একটা দমকা হাওয়া বয়ে গেল। তারপর সে হাঁটতে হাঁটতে গেল মর্গের দরজার সামনে। সেখানে দাঁড়ানো মাত্রই তার একটা অদ্ভুত অনুভূতি হলো। সে দেখল একটা মহিলা পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। রাজু কৌতূহলী হয়ে মহিলাকে জিজ্ঞেস করল, আপনি এখানে কি করছেন এত রাতে? আমাকে তো ওপরেই উঠতে দিচ্ছিল না, বলছিল কেউ নাকি আসে না। তা আপনিও কি আমার মতো নজর এড়িয়ে উঠেছেন নাকি? মহিলা কোনো উত্তর দিল না। ও দিদি, শুনছেন? আপনাকেই বলছি। এবারেও মহিলা কোনো উত্তর দিলেন না। রাজু একটু বিরক্ত হয়ে মহিলার কাঁধে হাত রাখতে যাবে, তখনই হঠাৎ করে সেই মহিলা কোথায় যেন মিলিয়ে গেল। চোখের সামনে ভদ্র মহিলাকে এরকম মিলিয়ে যেতে দেখে রাজুর শরীর কেমন যেন অবশ হয়ে গেল। তারপর সে নিজেকে এই বলে সান্ত্বনা দিল যে এটা তার মনের ভুল। একটা ভুল ভূতের গল্প শুনে সে এই সমস্ত উল্টো পাল্টা কল্পনা করছে। না, এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই। এখানে কেমন যেন কোনো কিছু ঠিক লাগছে না। যাই, আমি বরং নিচে যাই। তারপর সে করিডোর থেকে হেঁটে এসে সিঁড়ি দিয়ে নামতে যাবে, এমন সময় পিছন থেকে কেমন যেন একটা আওয়াজ পেল। পিছন ঘুরে তাকাতেই সে দেখল কেমন যেন একটা ছায়া মূর্তি সেখান থেকে সরে গেল। প্রথমে সে ভাবল সে হয়তো নিজের ছায়ামূর্তি দেখে ভুল করেছে, তাই এসবের পিছনে বেশি সময় নষ্ট না করাই ভালো। তাই সে নিচে নামার জন্য সিঁড়ির রেলিংয়ে হাত দিয়ে দিয়ে নামতে থাকল। তারপর সে দেখল রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে তার হাত থেকে। এ কি? রক্ত কোথা থেকে এলো? আমি তো এখানে কিছু ধরিও নি। নিজের হাতের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পরে সে দেখল 5 তলার ওই সিঁড়ির ধাপে একটু একটু করে একজন মহিলা উঠে আসছে তার দিকে। এ কি? আপনি কে? এদিকে আসছেন কেন? কি হলো বলুন। ওই মহিলা কোনো উত্তর না দিয়েই এক পা করে এগোতে থাকে। মহিলা যত কাছে আসছিল রাজু তত এক পা করে পিছিয়ে যাচ্ছিল। রাজু একটু একটু করে পিছোতে পিছোতে ধাক্কা খেল করিডোরের দেওয়ালে। এবার আর পিছনে সরারও জায়গা নেই, কিন্তু সে মহিলা যথারীতি একটু একটু করে এগোচ্ছে। এইভাবে মহিলা যত কাছে আসছে তত যেন একটা বিশ্রী পোড়া গন্ধ রাজুর নাকে আসছে। সে গন্ধে রাজুর সারা শরীর কেমন যেন গুলিয়ে উঠছে। ভদ্রমহিলার মুখ একেবারেই দেখা যাচ্ছে না, কিন্তু এতটাই জঘন্য গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে সেটাও রাজু সহ্য করতে পারছে না। দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে তার। সিঁড়ি থেকে বেরোনোর জন্য সেই পথ খুঁজে পাচ্ছে না, কারণ সিঁড়ির পথ জুড়ে একটু একটু করে এগিয়ে আসছে সে। এ কি? আপনি এভাবে আমার দিকে আসছেন কেন? বলুন, শুনছি তো আমি। এভাবে আমার দিকে আসবেন না। আর আমি তো নিচে যাব। আমাকে নিচে যেতে দিন। আপনার কিছু বলার হলে আপনি আমার সাথে নিচে চলুন। নিচে গিয়ে বলবেন। ভদ্রমহিলা এক পা করে এসে দাঁড়ালো রাজুর মুখের সামনে। এই মুখের সামনে দাঁড়ানোর পরে সে একটা কাঁচা মাংস পোড়ার বিশ্রী গন্ধটা যেন আরও 4 গুণ বেড়ে গেল। এবার রাজু কোনো মতেই সেই গন্ধটা আর সহ্য করতে পারছে না। সে মনে মনে ঠিক করল যেভাবেই হোক তাকে এখান থেকে বেরোতে হবেই। এই গন্ধে থাকলে সে এমনিতেই দম আটকে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তাই সে
সিঁড়ি দিয়ে যাওয়ার কথা ভুলে গেল। ঠিক করলো কোনো রকম লিফট অবধি পৌঁছে যেতে পারলে সে নিচে নেমে যেতে পারবে। যথারীতি সে চারিদিকে তাকিয়ে লিফটের দরজা খুঁজতে লাগলো। বেশ কিছুক্ষণ এদিক ওদিক দেখার পর সে লিফটের দরজা খুঁজে পেল। রাজু তাড়াতাড়ি করে দৌড়ে গেল সেই লিফটের দরজার কাছে, সুইচ টিপল। অন্যদিকে সে বারবার পিছন ঘুরে দেখতে লাগলো যে ওই মহিলা তাকে ফলো করছে কিনা। কিছুক্ষণের মধ্যে লিফট এসে পৌঁছালো। পুরানো হাসপাতাল, এখনকার মতো সব কিছু এত সুন্দরভাবে মেরামত করা নয়। লিফট আসার পরে প্রথমে কোলাপসেবল গেটটা খুলে রাজু ভিতরে ঢুকলো। তারপর কোনো রকম তাড়াহুড়ো করে গেটটা দিয়ে দিল এবং লিফটের বাটনটা টিপল। লিফটে থাকাকালীন ভয়ে রাজুর হাত পা ঠান্ডা হয়ে আসছে। এখানে এসব কি হলো? এগুলো স্বপ্ন নাকি সত্যি? কিছুই তো বুঝতে পারছি না। এটা যদি সত্যি হয় তাহলে তো আজকে বোধহয় আমি আর... এরপর রাজু আর কোনো কথা বলতে পারল না, সাথে সাথে নেমে গেল। অনেকক্ষণ পর লিফট দোতলায় এসে দাঁড়িয়েছে। যথারীতি গেটটা খুলে লিফট থেকে বাইরে বেরোতে লাগলো রাজু। কিন্তু বেরিয়ে রাজু যা দেখল, এ কি? আমি 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 তো নিচে গেলাম, তাহলে আবার এই 5 তলায় একই জায়গায় কিভাবে এলাম? আবার সেই বিশ্রী গন্ধ, সেই একই করিডোর। না না, আমাকে এখান থেকে যেভাবেই হোক নিচে যেতেই হবে। প্রয়োজনে সিঁড়ি দিয়েই যাব। এই বলে রাজু করিডোর দিয়ে হেঁটে গেল। এতক্ষণ অন্ধকার করিডোরের ডান দিকের একটা লাইট জ্বলছিল আর নিভছিল। তারপর রাজু সেই জায়গাটা দিয়ে হেঁটে যাওয়া মাত্রই ওই লাইটটা কেমন যেন ব্লাস্ট করে ভেঙে গেল। লাইট ভাঙার শব্দে রাজু আরও বেশ খানিকটা ভয় পেয়ে গেল। এতক্ষণ একটা আলোর রেশ ছিল বটে, কিন্তু এখন পুরোটাই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। রাজু আর কোনো দিকে না তাকিয়ে মনে মনে বলতে লাগলো, ভগবান, এবারের মতো বাঁচিয়ে দাও। শুধু একবার আমাকে যেভাবেই হোক নিচে। কিন্তু আমি কি পারবো শেষ অবধি? মনে মনে এই কথাটা শেষ করে রাজু তাড়াতাড়ি করে নিচে নামার জন্য সিঁড়ির দিকে যেতে গেল। এরকম সময় তার শরীর কীরকম যেন ভারী হয়ে আসলো। ওই মর্গ রুমটা তাকে যেন কীরকমভাবে টানতে লাগলো। রাজুর মন একেবারেই চাইছে না ওই দিকে যেতে, কিন্তু পা এতটাই অসহ্য ভারী হয়ে আসছে যে সে মনের জোর দিয়েও সিঁড়ির দিকে এগোতে পারছে না। তার যেন মনে হতে লাগলো কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে ওই ঘরের দিকে। আর সেই পোড়া গন্ধে সব দিকের বাতাস কীরকম যেন বিষিয়ে উঠছে। মর্গ রুমের দরজার কাছে রাজু পৌঁছানো মাত্রই তার কানে এলো একটা কান্নার আওয়াজ। কে কে কেউ কি আছেন এখানে? আমি নিচে যেতে পারছি না, আমাকে একটু হেল্প করবেন? আচ্ছা, আপনিও কি এখানে আটকে গেছেন কোনোভাবে? আমি বহুদিন এখানে আটকে আছি, আমাকে এখান থেকে বের করে দিন। আসুন এদিকে। মানে কি হলো? আসুন। ওই যে গন্ধটা আসছে, ওটা আমার গায়েরই ঘ্রাণ। ভালো না? এবার রাজুর কিছুই বুঝতে বাকি থাকলো না, কিন্তু ফিরে আসার কোনো পথও খুঁজে পাচ্ছে না সে। ওই মর্গ রুমের সামনেই বসে পড়ল। সময়ের কোনো হুঁশ নেই তার, কি হতে চলেছে সেদিকেও কোনো রূপ খেয়াল নেই। রাজু বুঝে গেছে আর কোনো উপায় নেই ফেরার।
বাঁচার চেষ্টা সে করেছিল, কিন্তু আর কোনো রাস্তা নেই। বাঁচার চেষ্টা করতে করতে সে হাঁপিয়ে উঠেছে, আর ওই বিশ্রী গন্ধে তার শরীরের সমস্ত জোর কীরকম যেন হারিয়ে ফেলেছে একটু একটু করে। শেষে কয়েকটা শব্দ শোনা গেল রাজুর মুখ থেকে। 5 তলার মর্গের রাত। তারপর একটা হাসির শব্দ শোনা গেল। সে হাসি মারাত্মক ভয়ঙ্কর হাসি। তার পরের দিন সকালে 5টা নাগাদ 5 তলা মোছার জন্য 2 জন লোক আসে। তারা এসে রাজুর ওই মৃতদেহটা মর্গের দরজার সামনে পড়ে থাকতে দেখে ভীষণ ভয়ে চিৎকার করে ওঠে এবং হাসপাতালে বাকিদের খবর দেয়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, স্যার, স্যার, আপনারা এক্ষুনি ওপরে চলুন, কি হয়েছে দেখবেন, চলুন। আরে আরে কি করছো নাকি? এরকম লাফালাফি করছো কেন? ওই মর্গের সামনে একজন লোক পড়ে আছে, দেখে মনে হচ্ছে মারা গেছে। কি কি বলছো কি? আরে চলো চলো দেখি। হাসপাতালের মালিক ও বাকি সবাই রীতিমতো ছোটাছুটি করে বসে। ডাক্তার গিয়ে চেক আপ করে বলল যে রাজু আর বেঁচে নেই। তারপর হাসপাতাল থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে যথারীতি হাসপাতালের মালিক ও বাকিদের জিজ্ঞাসাবাদ করেন। আপনাদের হাসপাতালে এইরকম একটা ঘটনা কি করে ঘটতে পারে? সেটা আমরা নিজেরাও জানি না, তবে রাতে ওই 5 তলায় কেউ যায় না। উনি কেন গিয়েছিলেন সেটাও বলতে পারবো না। তবে ওখানে সকালবেলা ওনার এইভাবে পড়ে থাকাটা আমাদের কাছেও বেশ আশ্চর্যের বিষয়। আপনারা তো যাচ্ছেনই, বডি পোস্টমর্টম করুন, তারপর না হয় আমাদের জানান। ঠিক আছে, দেখছি। রাজুর সারা শরীরে পোড়ার ক্ষত, হাতের কনুই থেকে শুরু করে আঙুল অবধি বয়ে এসেছে। পুলিশ পোস্টমর্টম করে জানতে পারল যে রাজু শ্বাসরুদ্ধ হয়ে এবং হার্ট অ্যাটাক করে মারা গেছে। কিন্তু এই ঝলসে যাওয়া হাতের পিছনে রহস্যটা পোস্টমর্টমেও উদ্ধার করা গেল না। পোস্টমর্টমের পর রাজুর বডিটা রাখা হলো সেই 5 তলার মর্গে, আর রাজুর বাড়ির লোককে খবর দেওয়া হলো। সেদিন রাজুর বডিটা রাতের দিকে দাহ করা হলো, কিন্তু তারপর থেকেই সেই মর্গকে কেন্দ্র করে চারপাশে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ল। রাজুর মৃত্যুর পর থেকে লিফটটি মাঝে মাঝে নিজেই চলতে শুরু করে এবং অনেকেই রাতে লিফটের ভেতর রাজুর ছায়াও নাকি দেখতে পায়। হাসপাতালের 5 তলা এখন একেবারে খালি। কেউ আর সাহস করে সেখানে যায় না, কেননা রাজুর ভয়ঙ্কর গল্পটি সবার মনে গভীর দাগ কেটে গেছে। ভুতুড়ে লিফট আর মর্গের চারপাশে অনেকেই রাতের আঁধারে সেই আর্তনাদ শুনতে পায়। এরকমভাবে বেশ 4-5 বছর চলতে থাকে, কিন্তু তারপর এই হাসপাতালে কেউ আর কাজ করতে চায় না। হাসপাতাল বন্ধ করতে বাধ্য হয় হাসপাতালের মালিক। আস্তে আস্তে পুরো হাসপাতালটাই অভিশপ্ত হয়ে উঠল। কোনো এক অজানা অভিশাপ যেন গ্রাস করল মোহনপুর হাসপাতালকে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা শর্মিলা সিংয়ের কলমে মর্গের সেই অভিশপ্ত রাত। গল্পের সূত্রধর আমি সুপর্ণা। গল্প পাঠ, শব্দগ্রহণ ও শব্দ সংযোজনে চলচ্চিত্র স্টুডিও। পোস্টার ডিজাইনিং এবং সমগ্র পর্বটি পরিচালনায় 49C প্রোডাকশন ক্লাব। আজ তবে চলি, পরবর্তী সপ্তাহে আবার আসবো নতুন একটি গল্প নিয়ে। আপনাদের যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গল্পটি লাইক ও শেয়ার করুন।